আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এর আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের টপিক হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। আমরা আজকে ইউএমএল ডায়াগ্রাম সম্বন্ধে দেখব যে ইউএমএল ডায়াগ্রাম বলতে কি বোঝায়, এটার পারপাস কি। আচ্ছা, তো ইউএমএল হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, ইজ এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফাইং, ভিজুয়ালাইজিং, কনস্ট্রাক্টিং, ডকুমেন্টিং দ্য আর্টিফ্যাক্ট অফ দ্য সফটওয়্যার সিস্টেম। মানে একটা সফটওয়্যার সিস্টেমের মেইন অবকাঠামোটা, এখানে আর্টিফ্যাক্ট মানে হচ্ছে, আমি বাংলায় লিখে দিয়েছি যে হস্তনির্মিত বস্তু। মানে একটা জিনিসকে যখন হাতে কলমে নির্মাণ করার চেষ্টা করা হয়, আমি একটা বিল্ডিং তৈরি করার আগে নিশ্চয়ই আমরা হাতে কলমে বিভিন্ন ড্রয়িং করি, বা অনেক ফিগার ড্র করি, অনেক আর্কিটেকচার ড্র করে বিভিন্ন সাইড থেকে টপ ভিউ, সাইড ভিউ, বিভিন্নভাবে বিষয়টাকে চিন্তা করি। তো একইভাবে আমাদের একটা সফটওয়্যার সিস্টেমও আসলে আহ, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনস্ট্রাক্ট করা হয়, তৈরি করা হয়। ইট বালি সিমেন্ট সিমেন্ট দিয়ে যেমন আমাদের বিল্ডিং তৈরি হয়, একইভাবে আমাদের সফটওয়্যার সিস্টেম তৈরি হয়। ইট বালি সিমেন্ট দিয়ে না, এখানে আমাদের সফটওয়্যার তৈরি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন বিষয়টাতে যাওয়ার আগে আমাদের সফটওয়্যারের রিকোয়ারমেন্টগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, কোন বিষয়টা দিয়ে কি বোঝানো হচ্ছে, কোথায় কোন ফিচার কিভাবে চাওয়া হচ্ছে, কোনটার জন্য অ্যাক্টিভিটি কিভাবে কাজ করবে, তো এরকম বিষয়গুলোকে প্রপারলি স্পেসিফাই করা, আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা, সেটাকে প্রপারলি ভিজুয়ালাইজ করা, ডকুমেন্টেশন করা, এই কাজগুলোর জন্য ইউএমএল ডায়াগ্রাম খুবই হেল্পফুল, এবং এটাই মেনলি ইউএমএল ডায়াগ্রামের কাজ। তো আমাদের আহ, এটা ডায়াগ্রাম হলেও এটাকে বলা হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। মানে মডেল করার জন্য, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা না। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এই মডেলিং ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে কনভার্ট করে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটার জন্য কোড করব। বাট মডেল খুবই জরুরি একটা জিনিস। আচ্ছা, এখানে নিচে কিছু বিষয়ে বলা আছে, আমরা একটু পড়ে নেব। ইউএমএল হ্যাজ বিন ইউজড ইন জেনারেল পারপাস মডেলিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। However, it has now found its way into documentation of several business process workflow. আচ্ছা, মানে আমাদের এটা নর্মালি বিভিন্ন জেনারেল পারপাস মডেলিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমাদের এই বিষয়টা ইউজ হওয়ার জন্য মানে তৈরি করা হয়েছিল। বাট এখন দেখা যাচ্ছে বিভিন্ন জেনারেল পারপাস যে কোনো বিজনেস ওয়ার্কফ্লোতে আমাদের এই ইউএমএল ডায়াগ্রামটার ইউজ চলে এসেছে। মানে এটা এত পপুলার একটা বিষয় হয়ে গেছে। আচ্ছা, তো আরও কিছু লাইন আছে, আমরা এটা একটু পড়ে নেব। আচ্ছা, এরপর ইউএমএল ডায়াগ্রামের টাইপস, কত ধরনের ইউএমএল ডায়াগ্রাম আছে। তো আমাদের এখানে দুই টাইপের, মানে ইউএমএল ডায়াগ্রাম মেইনলি, একটা হচ্ছে বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রাম আর একটা স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রাম। মানে দুইটা ডিফারেন্ট টাইপসের উপর ভিত্তি করে আবার অনেকগুলা ইউএমএল ডায়াগ্রাম আছে। আমাদের বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, ইন্টারেকশন ওভারভিউ ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম, স্টেট মেশিন ডায়াগ্রাম, কমিউনিকেশন ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম। আবার একইভাবে এদিকে স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রামের মধ্যে আমাদের ক্লাস ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, এরকম আমরা দেখতেই পারতেছি। এখানে আরও কয়েকটা ডায়াগ্রামের নাম দেওয়া আছে। তো আমাদের বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রামগুলো দিয়ে আমাদের একটা সিস্টেমের বিহেভিয়রকে বোঝানোর চেষ্টা করা হবে, এবং এই বিহেভিয়র ইউএমএল ডায়াগ্রামগুলো আমাদের টেকনিক্যাল বিষয়ের থেকে একটু উপরের লেয়ারের বিষয়। মানে আমাদের নন টেকনিক্যাল লোকজনও এই ডায়াগ্রামগুলো দেখে একটা সিচুয়েশন বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে, মানে এই প্রবলেমটা এটা কি বলতেছে। এই এই বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রাম যেটা নন টেকনিক্যাল লোকও দেখে বুঝতে পারে। বাট স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রাম যেটা যেটা আসলে কোড তৈরি করার খুব কাছাকাছি একটা জিনিস, মানে আমরা কোডিংয়ে যাব তার একটু আগের বিষয়। তো সেই বিষয়টা হয়তো বা নন টেকনিক্যাল লোকজন নাও বুঝতে পারে। এটা মেইনলি আমাদের বিভিন্ন স্ট্রাকচার, প্রোগ্রামের স্ট্রাকচার, বিভিন্ন আহ, আমাদের যে প্রবলেম, যে বিভিন্ন টাইপের প্রবলেম, ফিচার, সেই ফিচারগুলোর স্ট্রাকচার, এগুলো নিয়ে কথা বলে স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রাম। আচ্ছা, তো আমরা এখানে সবগুলোই হয়তো বা দেখবো না, কভার করার টাইম পাবো না। আমাদের এখানে আহ, কয়েকটা কালার করে দেওয়া আছে, এটা হচ্ছে কি কালার, ব্লু কালার করে দেওয়া আছে কয়েকটা ডায়াগ্রামের নাম এখানে। এইগুলো আমরা একটু দেখবো। তো প্রথমেই আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে একটু দেখি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে কি বোঝাচ্ছে। The activity diagram is basically a flowchart to represent the flow from one activity to another activity. মানে আমাদের আসলে সফটওয়্যার সিস্টেম কি, একটা সফটওয়্যার মানেই হচ্ছে এখানে অনেকগুলা টাস্ক থাকবে, অনেকগুলো অ্যাক্টিভিটি থাকবে, অনেকগুলো ফাংশন থাকবে। তো এই যে অনেকগুলো অ্যাক্টিভিটি, অনেকগুলো ফাংশন, তো এগুলোর মধ্যে একটার পরে আরেকটার যে ফ্লো, একটা কাজের পরে আরেকটা অ্যাক্টিভিটি হবে, আবার ওই অ্যাক্টিভিটিটার উপর ডিপেন্ড করে আরেকটা অ্যাক্টিভিটি হবে। তো এইভাবে অ্যাক্টিভিটিগুলোর যে ফ্লো, তো এই ফ্লোটাকেই আমরা এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে বোঝাই। তো এখানে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে মেইনলি কিছু জিনিস থাকে, অ্যাক্টিভিটিস থাকে।
মানে কি কি অ্যাক্টিভিটি বা কাজ ফাংশন হচ্ছে সেই অ্যাক্টিভিটিসগুলা। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, মানে কার সাথে কি অ্যাসোসিয়েটেড, কোন অ্যাক্টিভিটির সাথে কোন অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড সেটা। তারপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশনস হচ্ছে আমাদের কোনো কন্ডিশনস যদি থাকে, যদি মানে ইফ এলস লজিক এরকম টাইপের কিছু জিনিস থাকে। তারপর হচ্ছে কনস্ট্রেইন, কোনো কাজে বাধা থাকতে পারে। তো এইরকম কতগুলা টপিক আমাদের এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামে থাকে। তো আমরা এখানে এই কতগুলো নোটেশন এরকম আর কি থাকে। তো এই বিষয়গুলা আমাদের এই ফিগারটার মধ্যে একটু আমরা দেখি। তো এখানে এই অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করে কে আসলে? যারা সম্পন্ন করে তারা আসলে তাদেরকে বলা হয় অ্যাক্টর। মানে যারা ওই অ্যাক্টিভিটিগুলো করতেছে তারা হচ্ছে অ্যাক্টর। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে মেনলি আমাদের অ্যাক্টিভিটিগুলোর ফ্লো দেখানো হয়, এবং একটা গ্যান্ট চার্টের মতো, যে কোন অ্যাক্টরের পার্টের মধ্যে কোন পার্টের মধ্যে কোন অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এগুলাও একটু পার্ট পার্ট করে দেখানো হয়। এই যেমন আমাদের এখানে অথর একটা অ্যাক্টর, এডিটর একটা অ্যাক্টর, পাবলিশার একটা অ্যাক্টর। তো এরকম এই সব অ্যাক্টরের আন্ডারে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকতে পারে। আমি ব্যাপারটা সিম্পলিফাই করার জন্য এখানে জাস্ট একটা করে অ্যাক্টিভিটি দিয়েছি। আমাদের যে চতুর্ভুজের মতো বক্স যেগুলো দেখতেছি, এগুলা হচ্ছে অ্যাক্টিভিটি। আর উপরে টেবিল হেডার যেটা, এটা হচ্ছে, এগুলা হচ্ছে এক একটা অ্যাক্টর। তো আমাদের এই অ্যাক্টিভিটিগুলা, এই রাইট পোস্ট, আমরা যদি নর্মাল একটা ফেসবুক পোস্ট বা যে কোনো রাইটিংয়ের কথা চিন্তা করি, একজন অথর কি করে, একটা পোস্ট লেখে বা কিছু একটা লেখে, রাইট করে। তো ওইটা ওই অ্যাক্টিভিটিটা এরপর ওই পোস্টটা কোথায় চলে যায়? রিভিউ করার জন্য একজন এডিটর থাকে, সে রিভিউ করে, রিভিউ পোস্ট। তো পোস্টটা রিভিউ করে যদি নিড রিভিশন, মানে এটা যদি আরও রিভিশনের দরকার হয়, ইয়েস, এটা একটা ডিসিশনের বিষয়, কন্ডিশন, তাহলে চলে যাবে আবার রাইটারের কাছে, যে তুমি এই জিনিসগুলো রিভাইজ করে আবার লেখো। তো এরপর আবার এই রাইটারের পোস্ট থেকে আবার রিভিউ পোস্ট এডিটরের কাছে চলে আসে। এডিটর যদি এবার মনে করে যে আর রিভিশনের দরকার নাই, তাহলে এটা, এই পোস্টটা পাবলিশ হয়ে যায়, পাবলিশার এটাকে পাবলিশ করে দেয়। তো এইরকম সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দেখানো হয়। এখানে আমি সিম্পল করার জন্য বিষয়টা খুব ছোট একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, যে আমাদের তিনটা অ্যাক্টর আর প্রতিটারে একটা করে অ্যাক্টিভিটি দেখানো হয়েছে। এরকম এক একটা অ্যাক্টরের অ্যাগেনস্টে আসলে এই বক্সের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, প্রতিটার অ্যাগেনস্টে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, এবং কোন অ্যাক্টিভিটির পর কোনটা হবে, কোনটার সাথে কোনটা রিলেটেড, এই জিনিসগুলোর সিকোয়েন্সিংও এখানে করা হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এখানে আরেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখা যাচ্ছে। তো এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এটিএম উইথড্রল অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আচ্ছা, মানে আমাদের এটিএম বুথে যে আমরা টাকা তুলতে যাই, তো সেখানেও কিছু অ্যাক্টিভিটি হয়, তাই না? তো এটা মনে হয় ফিগারটা খুব বেশি স্পষ্ট না, তারপরে একটু বোঝার চেষ্টা করি। এখানে তিনটা পার্ট দেখা যাচ্ছে। প্রথম পার্টে হচ্ছে কাস্টমার একটা অ্যাক্টর, মানে আমি যে টাকা তুলতে যাচ্ছি। তারপর এটিএম, এটিএম মেশিন একটা অ্যাক্টর, এটিএম। তারপর হচ্ছে ব্যাংক একটা অ্যাক্টর। এটিএম তো একা একা কাজ করে না, ব্যাংকের সার্ভারের সাথে সে কানেক্টেড, তাই না? তো আমাদের কাস্টমার, আমি যদি স্টার্ট সেশন, আমি কোনো কিছু একটা চাপলাম, চেপে আবার কাজ শুরু করতে চাচ্ছি, আবার সেশনে স্টার্ট করলাম। তো এরপরে এটিএম মেশিন আমার কাছে রিকোয়েস্ট করে যে তুমি পিন নাম্বারটা দাও, তোমার পিন রিকোয়েস্টে পিন। তো পিন নাম্বার আমি এন্টার করলাম। পিন নাম্বার এন্টার করার পরে এই পিন নাম্বার যদি আমার ভ্যালিড পিন নাম্বার হয়, তাহলে প্রসেসিং পিন করে আমাকে এটা ব্যাংকের সার্ভারের সাথে এটা চেক করে দেখে যে এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে সার্ভার থেকে একটা পারমিশন দেয় যে ওকে যে পরিমাণ অ্যামাউন্ট চাচ্ছে তাকে দেয়া যেতে পারে। তো এই বিষয়টা যখন ভ্যালিডেট হয়ে গেল, তখন আমাকে আমার রিকোয়েস্টেড অ্যামাউন্ট আমাকে এন্টার করতে দেবে। তো ওই এন্টার করার পরে আবার এই অ্যামাউন্টটা নিয়ে আবার সার্ভারে গিয়ে চেক হবে, চেক করে দেখবে যে আমার যে পরিমাণ ব্যালেন্স আমি উঠাতে চাচ্ছি এটা আসলেই আমার রিজার্ভে আছে কিনা, অ্যাকাউন্টে আছে কিনা। যদি থাকে তাহলে আবার উইথড্রল প্রসেসটা কমপ্লিট করার পরে আমাকে ক্যাশটা উইথড্র করতে দেবে। তো এই হচ্ছে আমাদের এটিএম এর মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেটার একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো যেখানে আমরা আহ, কতগুলো অ্যাক্টর দেখতেছি। অ্যাক্টর হচ্ছে এখানে কাস্টমার, এটিএম আর ব্যাংক, ব্যাংকের মেইনলি ব্যাংক সার্ভার আর কি। আচ্ছা, তো আমার মনে হয় আমরা এই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বুঝতে পেরেছি। এখন আমরা পরে আরেকটা ডায়াগ্রামে চলে যাই। এই ডায়াগ্রামের নাম হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে আমাদের ফাংশনালিটিস। আচ্ছা, এখানে কতগুলা মেজর কম্পোনেন্ট থাকে, যে ফাংশনালিটিস টু রিপ্রেজেন্ট, কতগুলা ফাংশনালিটি থাকে আর কি। এখানেও কতগুলো অ্যাক্টিভিটি ফাংশনালিটি থাকে। তারপর হচ্ছে কিছু অ্যাক্টর থাকে, ওই যারা ওই অ্যাক্টিভিটিগুলো করবে তারা হচ্ছে অ্যাক্টর। আর ওই অ্যাক্টর আর অ্যাক্টিভিটির মধ্যে একটা রিলেশনশিপ থাকে,
সেই রিলেশনশিপটা এখানে এটা আরেকটা কম্পোনেন্ট। তো এইরকম কতগুলো বিষয় নিয়ে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হয় আর কি। তো আমাদের একটু আগে যে আমাদের এটিএম মেশিনের বিষয়টা দেখলাম, তো ওইটা আমরা দেখলাম একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে, যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিয়ে যদি ওটাকে ডেসক্রাইব করি তাহলে বিষয়টা ওরকম হয়। আর আমরা যদি ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে বিষয়টাকে চিন্তা করি, একই বিষয়, এই ফিগারটা একটু অন্যরকম হয়ে গেল, মানে এটার পার্সপেক্টিভ একটু চিন্তা করার বিষয়টা একটু আলাদা। যে আমাদের একজন কাস্টমার কাস্টমার কি কি অ্যাক্টিভিটি এখানে করবে, এই যে একটা চারকোনা বক্স নিচে আসলে কেটে গেছে, এদিকেও একটা লাইন হবে, এরকম একটা চারকোনা বক্সের মধ্যে আমাদের যতগুলা অ্যাক্টিভিটি হবে, সব অ্যাক্টিভিটিগুলা, সব সিস্টেমগুলো এইভাবে গোলাকার ডিম্বাকার বক্সের মধ্যে আমরা লিখব। যেমন প্রথমে হচ্ছে চেক ব্যালেন্স, ব্যালেন্স চেক করা। তারপরে হচ্ছে ডিপোজিট ফান্ড, ফান্ড ডিপোজিট, তারপর উইথড্রল। তো এই অ্যাক্টিভিটিগুলো আমি এটিএম মেশিন থেকে করতে পারি। তো কাস্টমার যে অ্যাক্টিভিটিগুলো করতে পারে, সেই কাস্টমারের সাথে এইভাবে লাইন দিয়ে রিলেশনশিপ দিয়ে বোঝানো হয়েছে যে কাস্টমার এই অ্যাক্টিভিটিগুলো করতে পারে। একটা কাস্টমার ফান্ড ট্রান্সফার করতে পারে, ক্যাশ উইথড্রল করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে, ডিপোজিট করতে পারে। আবার এই জিনিসগুলা করতে গেলে এইদিকে আবার আমার ব্যাংকের যে সার্ভার, ব্যাংকের সাথেও কমিউনিকেশন থাকা লাগবে। তারপরে ব্যাংক এদিকে আরেকটা অ্যাক্টরের মতো ভূমিকা পালন করতেছে। মাঝখানে হচ্ছে অ্যাক্টিভিটিগুলো, আর দুই সাইডে হচ্ছে বিভিন্ন অ্যাক্টর। এইখানে ব্যাংকও একটা অ্যাক্টর। তো এই যে আবার এই কাজগুলা হচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এবং বিভিন্ন অ্যাক্টর এর সাথে জড়িত। তো এরকম আমাদের এদিকে আরেকটা অ্যাক্টর দেখা যাচ্ছে। যাই হোক, তো আমাদের সফটওয়্যার সিস্টেমেও বিভিন্ন ফিচার, যেমন আমি যদি একটা লগ ইন সিস্টেম তৈরি করি, তো লগ ইন সিস্টেমে কেউ একজন লগ ইন করলো, তো লগ ইন করলে কে কে লগ ইন করতে পারবে এবং তার ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, এটা ঠিক করার জন্য আমি একটা ফাংশন, ভ্যালিডেট করার জন্য একটা ফাংশন লিখবো, যে চেক করার জন্য একটা ফাংশন লিখি। তারপরে ইউজার নেম পাসওয়ার্ডটা ওর কি অ্যাডমিন পারমিশন নাকি নর্মাল ইউজার পারমিশন, এটা চেক করার জন্য আরেকটা ফাংশন, আরেকটা অ্যাক্টিভিটি। তো এরকম অনেকগুলো সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি পার করে আমাকে হয়তোবা ওই লগ ইন সিস্টেমটা আমাকে একটা সিস্টেমের অথেন্টিকেশন, অথরাইজেশন দেয়, তাই না? তো এরকম আমাদের রিয়েল বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন ইস্যুতেও আমাদের এই ইউজ কেস ডায়াগ্রাম খুবই দরকারি একটা জিনিস। আমরা এটা যতটুকু কনসেপ্ট হয়েছে এতটুকু বুঝলেই আপাতত হবে। মোর ডিটেলসের জন্য আমরা আরও গুগল করতে পারি, যে এটা আরও শেখার জন্য আমি জাস্ট ওভারভিউটা দিয়ে যাচ্ছি। তো এখানে ইউজ কেস ডায়াগ্রামের আর একটা ফরম্যাট, যে আমরা এভাবেও আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে একটা, আসলে আমাদের একটা সফটওয়্যারের একটা মডিউলের মধ্যেই অনেকগুলা ফিচার থাকে। তো ওই অনেকগুলা ফিচারই আসলে এক একটা ইউজ কেস। তো এক একটা ফিচারের মধ্যে অনেকগুলা ইউজ কেস থাকতে পারে। ইউজ কেস মানে কি, একটা এক কাজ করার একটা ঘটনা। ইউজ কেস হচ্ছে একটা ঘটনা, ওই ঘটনার সাথে, ওই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং যারা জড়িত তারা কি কি কাজ করতেছে, এটা। তো যারা জড়িত তারা অ্যাক্টর, আর কি কি কাজ করতেছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। তো এখানে এইভাবে যে প্রেজেন্ট করছে বিষয়টাকে, একটা ইউজ কেস, একটা সফটওয়্যারে দেখা যায় প্রচুর পরিমাণে এরকম ইউজ কেস হয়। একটা নাম্বারিং করা হয়েছে, যে ইউজ কেস ফাইভ, ইউজ কেস 5, ইউজ কেসটার নাম হচ্ছে কাস্টমার হেল্প সেন্টার। এটা একটা ই কমার্স সাইটের একটা ইউজ কেস। তো এরপরে ডেসক্রিপশন, ইউজ কেসটার ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যে এটা ইউজ কেসটার ডেসক্রিপশন কি, এখানে কিছু লেখা আছে, পড়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে অ্যাক্টর, অ্যাক্টরটাকে, এই ইউজ কেসের সাথে জড়িত কে, অ্যাক্টর হচ্ছে কাস্টমার। আবার ই কমার্স সাইটের একজন যে কাস্টমার, সে টু ডু, সে কি করবে, মানে অ্যাক্টিভিটিটা কি, কাস্টমার লাইভ চ্যাট, ইয়েট কাম, যাই হোক, এটা একটা অ্যাক্টিভিটি। তো এভাবেও একটা ইউজ কেস ডায়াগ্রাম বোঝানো হতে পারে। এখানে এই ফিচারটা বা এই হেল্প সেন্টার যে আমাদের ইউজ কেসটা, এটার কিছু এক্সাম্পল এখানে স্ন্যাপশট তুলে ধরা হয়েছে, এটাই। তো এটা একটা ইউজ কেস ডায়াগ্রাম। ডায়াগ্রাম, এটা ডায়াগ্রামের মতো না হলেও এটা একটা ইউজ কেস, এভাবে আমরা ইউজ কেস ডিফাইন করি। আর এটাকে একটু ডায়াগ্রামের রূপ দেওয়ার জন্য আমরা এই রকম একটা ফিগার ড্র করতে পারি। এটা এটা একটা ইউজ কেস। ইউজ কেসটাকে আমরা এভাবে ডায়াগ্রামের রূপও দিতে পারি। বাট অনেক সময় আমাদের দেখা যায় সফটওয়্যারের মধ্যে এত ডায়াগ্রাম ড্র করার সময় থাকে না, আমাদের এইরকম একটা ইউজ কেস তৈরি করেই ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, তো ক্লাস ডায়াগ্রাম। আচ্ছা, আমরা এতক্ষণ যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর আরেকটা কি ডায়াগ্রাম দেখলাম, ইউজ কেস ডায়াগ্রাম, এই দুইটা ডায়াগ্রামই কিন্তু আসলে যে কোনো ধরনের নন টেকনিক্যাল লোকও আসলে এই বিষয়গুলো বুঝতে পারবে। এই ডায়াগ্রাম দেখলে একজন নন টেকনিক্যাল লোকও বুঝতে পারবে যে কি হচ্ছে এখানে, বোঝানোটা ইজি হবে। বাট এটা সবার জন্যই আসলে বোঝার জন্য। বাট এই যে এখন যে বিষয়টা, আবার ক্লাস ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম চলে আসলো, এই ক্লাস ডায়াগ্রামটা কিন্তু নন টেকনিক্যাল লোকজনকে বোঝানোটা সম্ভব হবে না, কারণ ক্লাসের যে কনসেপ্ট, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কনসেপ্ট, এগুলো তো আসলে নন টেকনিক্যাল পার্সনের থাকবে না। তো আমরা একটু যেন এইসব বিষয়গুলো মাথায় রাখি, যে আমি কোনো একটা ডকুমেন্টেশন করতেছি, একটা কোম্পানির
ধরি রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে একটা সিস্টেম বোঝাবো, তো তাকে বোঝাতে গিয়ে যেন একটা ক্লাস ডায়াগ্রাম ব্যবহার না করি, যে তাকে এরকম একটা ক্লাস ডায়াগ্রাম দেখাই দিলাম, বললাম এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ও তো মানে হওয়া করে তাকায় থাকবে উনি, তাই না? বুঝতে পারবে না আর কি আসলে। তো এই জন্য আমাদের সব ধরনের একটা সমস্যাকে প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আমরা শিখবো, বাট কোনটা কখন ইউজ করব এটা আমাদের একটু চিন্তা করতে হবে। মানে আমাদের আহ, কি বলে এটাকে, দর্শক বুঝে কথা বলতে হবে। মানে আমাদের ভিউয়ার কারা, আমাদের লিসেনার কারা, আমাদের কে, আমি কার সামনে কথা বলতেছি, এই বিষয়টা চিন্তা করে আমাকে এই ডায়াগ্রাম ইউজ করতে হবে। যে যেটা বোঝে তাকে সেটা দিয়ে বোঝাতে হবে। এখন একজন টেকনিক্যাল লোকের সাথে যখন আমি কথা বলবো, একটা একটা সফটওয়্যারের টেকনিক্যাল ভিউ তুলে আনবো, একটা সফটওয়্যারের ইনার স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করব, তখন আমি ক্লাস ডায়াগ্রাম ইউজ করব। তো ক্লাস ডায়াগ্রাম হচ্ছে, পারপাস অফ ক্লাস ডায়াগ্রাম সামারাইজ করছে এখানে, অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন অফ দ্য স্ট্যাটিক ভিউ অফ অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশনের একটা ডিজাইন ভিউ তুলে ধরে। ডেসক্রাইব রেসপন্সিবিলিটিস অফ এ সিস্টেম, একটা সিস্টেমের বিভিন্ন রেসপন্সিবিলিটিগুলো ডিসক্রাইব করে। বেস ফর কম্পোনেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, এগুলো আরও ডায়াগ্রাম আছে, তো ওগুলোর জন্য বেস হিসেবে কাজ করে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে এখানে আমি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং ওই ডায়াগ্রাম থেকে দেখে করতে পারি। আচ্ছা, যাই হোক, তো এই ক্লাস ডায়াগ্রামে আসলে একটা ফুল সলিউশনের সবগুলা ক্লাসের কার সাথে কিভাবে কে রিলেটেড, সেই ফুল ওভারভিউটা চলে আসে। এটা খুবই একটা জরুরি টেকনিক্যাল ডায়াগ্রাম, যেটা আমাদের আসলে একটা সলিউশন বোঝার জন্য খুবই হেল্পফুল। যেমন আমাদের ডাটাবেস সলিউশন বোঝার জন্য আমরা একটা ইয়ার ডায়াগ্রাম দেখি না, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দেখলে কিন্তু আমাদের পুরা ডাটাবেজের ভিউটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো একইভাবে হচ্ছে আমাদের ক্লাস ডায়াগ্রাম, যদি একটা সলিউশনের আমি সবগুলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে যে সলিউশনটা ডেভেলপ করা হয়েছে, সেই সলিউশনের একটা যদি ক্লাস ডায়াগ্রাম আমি চিন্তা করি, অনেক আইডির মধ্যে অটোমেটিক জেনারেট করার জন্য কিছু টুল পাওয়া যায়, যে ওখানে লেখাই থাকে যে জেনারেট ক্লাস ডায়াগ্রাম অফ দি সলিউশন। তো আমরা ওই সব টুল ইউজ করেও আমরা এইসব ক্লাস ডায়াগ্রাম ড্র করতে পারি। তো ওই ক্লাস ডায়াগ্রাম দেখে আমার ফুল একটা সফটওয়্যার সিস্টেমটার সম্বন্ধে একটা টেকনিক্যাল আইডিয়া চলে আসে। কারণ এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে কি থাকে একটু দেখি। বিভিন্ন ক্লাসগুলো থাকে। এই যে কাস্টমার একটা ক্লাস, এই কাস্টমার ক্লাস, তারপরে এখানে অর্ডার একটা ক্লাস, তারপরে স্পেশাল অর্ডার একটা ক্লাস, নর্মাল অর্ডার একটা ক্লাস। তো এই যে কাস্টমার, কাস্টমার একটা ক্লাস, একটা, এই ক্লাস সম্বন্ধে আমি আর ডিটেল হয়তো বলবো না, কারণ আমি যে ধরে নিচ্ছি যে আমরা যারা এই ক্লাসটা করতেছি তাদের ক্লাসের কনসেপ্ট অলরেডি আছে, একটা ক্লাস দিয়ে কি বোঝায়। তো ক্লাসের নর্মালি একটা ডাটা মেম্বার, মেম্বার ভেরিয়েবল আর মেম্বার ফাংশন থাকে। তো এই যে এই জিনিসগুলোকে আমরা মেম্বার ফাংশন, মেম্বার ভেরিয়েবলগুলোকে একটা ক্লাসের, এই ক্লাস ডায়াগ্রামটাকে, একটা ক্লাসের ক্লাস ডায়াগ্রামকে তিন ভাগে ভাগ করা হয়। উপরের ভাগটা থাকে ক্লাসের নাম, তারপরের ভাগের মধ্যে থাকে, পার্টের মধ্যে থাকে ওই ক্লাসের যে ভেরিয়েবলগুলা উইথ তাদের ডাটা টাইপ সহ, এবং থার্ড যে পার্টটা, এখানে থাকে ওই ক্লাসের যে আমরা যে ভেরিয়েবলগুলা, যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলা। তো এভাবে প্রেজেন্ট করা হয়। তো এখানে আরেকটা জিনিস এখানে মিসিং আছে, যে আমরা নিশ্চয়ই জানি যে প্রাইভেট প্রোটেক্টেড আর পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের কথা, এগুলাকে প্রেজেন্ট করা হয় আমাদের প্লাস দিয়ে। বোঝায় যে হচ্ছে, যদি এটা পাবলিক মেম্বার হতো তাহলে আমি এটার সামনে দিতাম প্লাস। এটা আসলে বক্সের ভিতরে হবে। যদি এটা পাবলিক মেম্বার হয়, নর্মালি ক্লাস ফাংশনগুলো পাবলিক মেম্বারই হয়। আর এই দুইটা ধরি, একটা প্রাইভেট মেম্বার আর একটা মনে করি প্রোটেক্টেড মেম্বার। প্রোটেক্টেড মেম্বার এইভাবে হ্যাশ দিয়ে বোঝানো হয়। তো এখানে আবার এই জিনিসটা মিসিং মনে হয়েছে, তো এটা এই বক্সের মধ্যে থাকবে আসলে, এই বক্সের মধ্যে এটা থাকবে। এখানে এগুলা এভাবে থাকবে, এই লাইনটা বাদ যাবে। যাই হোক, তো এখানে এরকম করে একটা ক্লাস দেখে, এই ক্লাসটা দেখে আবার সব ভেরিয়েবলগুলোর ভিতরে কি আছে, কি ফাংশন আছে, সব আমি জেনে যাচ্ছি। তারপরে কোন ভেরিয়েবলটা প্রাইভেট, কোনটা পাবলিক, এটাও আমি জানতেছি। তারপরে হচ্ছে এখানে কোন ফাংশনটা পাবলিক ফাংশন, কোনটার অ্যাক্সেস টাইপ কি, সবই ওভারভিউটা আমি পেয়ে যাচ্ছি। একইভাবে আমাদের এখানে আরও কিছু ক্লাস আছে, এটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে অ্যাক্সেস মডিফায়ার আমরা দিতে পারি। এরপরে যেটা দেখানো হয়েছে, যে এটা বোঝানো হচ্ছে যে আমাদের কাস্টমার আর অর্ডার ক্লাসের মধ্যে এই যে ওয়ান আর এন, ওয়ান টু মেনি রিলেশন দেখানো হচ্ছে। ওয়ান টু মেনি রিলেশন মানে একজন কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে। তো এটা অনেকটা ইয়ার ডায়াগ্রামের মতো না, ইয়ার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মতোই। আবার একটা অর্ডারের অনেকগুলা সাব অর্ডার থাকতে পারে। তো এই অর্ডারের এটা হচ্ছে সুপার ক্লাস বলা হচ্ছে, এটার আবার নিচে দুইটা সাব ক্লাস আছে। একটা অর্ডার হতে পারে স্পেশাল অর্ডার, একটা অর্ডার হতে পারে নর্মাল অর্ডার। তো এটা তো আরেকটা ক্লাস, এই দুইটা আর দুইটা ক্লাস। তো এই ক্লাসটা
এই অর্ডার বেস ক্লাসটাকে ইনহেরিট করে এই ক্লাসটাকে নেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে বেস ক্লাস বা সুপার ক্লাস, আর এটা হচ্ছে ডিরাইভড অথবা সাব ক্লাস। তো চিহ্নটা একটু খেয়াল করতে হবে, ডিরাইভ থেকে বেস ক্লাসের দিকে অ্যারো চিহ্নটা যাবে। অনেকে আবার এইটা উল্টা ভাবতে পারে যে আমার যেহেতু এই দিক থেকে বেস থেকে ডিরাইভের দিকে যাচ্ছে, আমি অ্যারোটা এইদিকে দিই। এইটা না, কিন্তু এই অ্যারো চিহ্ন আমাদের যে কনভেনশন সেটা ফলো করতে হবে। তো এইভাবেই এখানে আরেকটা কনসেপ্ট বলছে জেনারেলাইজেশন, এটা নিয়ে আমি আর বলতেছি না, এটা অন্য কনসেপ্টে গেলে আর সময় লেন্দি হয়ে যাবে বিষয়টা। তো আমাদের এটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, যেটা থেকে আমরা একটা সলিউশনের ফুল টেকনিক্যাল ভিউ পাই। তো এখন আমরা আরেকটা ডায়াগ্রাম দেখবো, এটা হচ্ছে অবজেক্ট ডায়াগ্রাম। অবজেক্ট ডায়াগ্রাম হচ্ছে আমাদের দ্য পারপাস অফ অবজেক্ট ডায়াগ্রাম শুড বি আন্ডারস্টুড ক্লিয়ারলি টু ইমপ্লিমেন্ট। আচ্ছা, মানে আমরা ক্লাস কি, ক্লাস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা আদর্শ। এই কাস্টমার, অর্ডার, ক্লাসগুলো কিন্তু সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে রিয়েল লাইফে কাজ করে না। রিয়েল লাইফে কাজ করে হচ্ছে অবজেক্টগুলা। এই ক্লাসের যে অবজেক্ট বানাবো সেই অবজেক্টগুলো আসল কাজ করে। তো ওরাই হচ্ছে র্যাবের মধ্যে জায়গা নেয়, অবজেক্টগুলো নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি কাজ করে, ক্লাস যেগুলো ডিফাইন করছে ওইগুলা নিয়ে কাজ করে। তো এই এই জন্যই বলতেছে যে রিয়াল ইমপ্লিমেন্টেশন, আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করতেছে এই যে অবজেক্ট, আমাদের অবজেক্ট ডায়াগ্রাম। তো এখন আমরা এই অবজেক্ট ডায়াগ্রামের মধ্যে একটু দেখি কিভাবে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে। তো অবজেক্ট ডায়াগ্রাম, আমরা একটু আগে যে ক্লাস ডায়াগ্রামটা দেখলাম ওইটারই অবজেক্ট ডায়াগ্রাম এটা। তো একটা কাস্টমার, এটা একটা ক্লাস, কাস্টমার ক্লাস। ক্লাসের সামনে দুইটা ডট দিয়ে একটা সি লেখা হয়েছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই সি অবজেক্টটা কোন ক্লাসের, কাস্টমার ক্লাসের একটা ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট, এই কাস্টমারের সাথে আমাদের কিন্তু অর্ডারের ওয়ান টু মেনি রিলেশন ছিল। কাস্টমার একটার এগেনস্টে অনেকগুলো অর্ডার হতে পারে এন। এই জন্য একটা কাস্টমার অবজেক্টের এগেনস্টে এখানে অনেকগুলা O1, O2, O3, তিনটা অবজেক্ট তৈরি করা হয়েছে। সবই হচ্ছে অর্ডার ক্লাসের, সবাই হচ্ছে অর্ডার ক্লাসের, সবাই হচ্ছে অর্ডার ক্লাসের। তো এখন এই যে তিনটা অবজেক্ট তৈরি করা হলো, তিনটা অবজেক্টের কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স তিনটা ডিফারেন্ট। এটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আলাদা, এটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আলাদা, পরেরটার আলাদা। সবাই আলাদা আলাদা, তবে সবারই ক্লাস হচ্ছে অর্ডার। তো আমাদের আহ, এই ক্লাস, এই অবজেক্টটার মধ্যে কিছু ভেরিয়েবল থাকতে পারে। তো ভেরিয়েবলগুলোর এখানে ভ্যালু সহ দিতে হবে। আমরা এই একটু আগে যে ক্লাস ডায়াগ্রাম দেখেছি এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, কারণ ক্লাসের মধ্যে, ক্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড জিনিস কোনো ভ্যালু বিলং করে না। কারণ ভ্যালু রাখতে গেলে আমার র্যামের মধ্যে যেতে হবে, আর ক্লাস হচ্ছে র্যামের মধ্যে জায়গা নেয় না। আচ্ছা, মানে কাজ করে না র্যামের মধ্যে। তো আমাদের র্যামের মধ্যে আসল কাজটা করে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট মেইন প্রসেসিংটা করে। তো এই জন্য আমরা অবজেক্টের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে এটা টাইপ তো আমরা ক্লাসের মধ্যেই বলে দিছি কোনটার টাইপ কি। তো এখানে সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু থাকতে হবে। আবার এই অর্ডারটা আমরা দেখেছি যে ক্লাসের মধ্যে অর্ডার হতে পারে স্পেশাল অর্ডার, নর্মাল অর্ডার। তো এই জন্য আমরা এই অর্ডার থেকে আরেকটা চিহ্ন দিয়ে এখানে এদিকে আবার স্পেশাল অর্ডার S1 একটা অবজেক্ট, স্পেশাল অর্ডার S2 আর একটা অবজেক্ট এই অর্ডারের। আর অর্ডার 3 এর যেটা অর্ডার, এটা হচ্ছে নর্মাল অর্ডার N1 এর একটা অবজেক্ট। এখানে কিন্তু ইনহেরিটেন্সটা বোঝানো হচ্ছে, সম্পর্কটা কিন্তু অবজেক্টের সাথে অবজেক্টের না, সম্পর্কটা হচ্ছে ক্লাসের সাথে ক্লাসের। মানে এই অর্ডারকে ইনহেরিট করে হয়েছে নর্মাল অর্ডার। আচ্ছা, কিন্তু আমরা এখানে দেখতেছি এটা অবজেক্ট ডায়াগ্রামের মধ্যে। তো এইখানে এই বিভিন্ন অবজেক্টের মধ্যে রিলেশনগুলোকে এইভাবেই আসলে বোঝানো হয়। এটাই অবজেক্ট ডায়াগ্রাম আর ক্লাস ডায়াগ্রাম মোটামুটি সিমিলার, বাট পারপাসটা একটু আলাদা। তো আমার মনে হয় এটা আমরা বুঝতে পারছি। তো এরপরে আরেকটা ডায়াগ্রাম আমরা দেখব, এটা হচ্ছে ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম। তো ডেপ্লয়মেন্ট কথাটার সাথে আমরা কি পরিচিত কিনা আমি জানি না। ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আমি একটা জিনিস তৈরি করলাম, এখন এটা আদৌ রিয়াল পরিবেশে কাজ করবে কিনা, রিয়াল একটা জায়গায় রান করবে কিনা। তো আমি একটা নদীর মধ্যে যদি একটা আহ, চলার জন্য একটা লঞ্চ তৈরি করি, বড় একটা নদী। তো সেই লঞ্চটা যদি তৈরি করি আমি আসলে একটা সাগরের জন্য, একটা সাগরের মধ্যে একটা লঞ্চ চলবে, একটা জাহাজ চলবে। এটা যদি আমি সাগরের মধ্যেই টেস্ট না করি, আসল পরিবেশে টেস্ট না করি, একটা ছোট নদীতে টেস্ট করে আসলে হবে না। আসল জিনিসটা কোথায় রান হবে সে জায়গায় আমাকে টেস্ট করতে হবে, সে জায়গায় আমাকে চালাই দেখতে হবে আসলে কাজ করবে কিনা। ওই আসল জায়গাটাই হচ্ছে একটা ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট, মানে একটা সফটওয়্যারকে আমরা নিশ্চয়ই নিজেদের মতো নিজের পরিবেশে নিজের পিসিতে আমরা সফটওয়্যার ডেভেলপ করি। তো ওই আবার অনেক সময় দেখি যে আমরা নিজেদের, আমার পিসিতে একটা সফটওয়্যার ঠিকঠাক রান করতেছে, বাট সার্ভারে গিয়ে প্রবলেম হচ্ছে, এইটা সমস্যা ওই সমস্যা। কারণ হচ্ছে আমরা আগে থেকেই সার্ভারের বিষয়গুলা, সার্ভারের যে একটা ডায়াগ্রাম, যে আহ, কোন কোন কম্পোনেন্টটা কোথায় আছে এই বিষয়গুলো আমরা মাথায় রাখি না, যার কারণে এই সমস্যাটা আমরা ফেস করি। তো এই জন্য আমাদের ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামটা জরুরি। মানে আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি
এটা কোথায় ইনস্টল করব, কোথায় আমি এটা ডিপ্লয় করব, কোন সার্ভারে এটা হোস্ট করব, ওই সার্ভারের ডায়াগ্রাম মানে টপোলজিক্যাল বিষয়টা কেমন, কিভাবে কোন কম্পোনেন্ট কানেক্টেড, সেই বিষয়টা সম্বন্ধেও আমার আইডিয়া থাকতে হবে। না হলে আমি হয়তোবা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হব না, আমি হয়তো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবো না, আইএসপি করবো না, দেখবো না, কিন্তু আমার পুরা বিষয়টার আর্কিটেকচার নলেজ আমার থাকতে হবে, না হলে আমি ভালো ডেভেলপার হতে পারবো না। আমার সফটওয়্যার হয়তো আমার লোকাল এনভায়রনমেন্টে কাজ করবে, ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্টে আসল জায়গায় গিয়ে লাইভ হবে না। তো এটাই, অনেক কথা বলে ফেললাম। এখন হচ্ছে আমরা একটু এটা দেখি যে এখানে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামটা একটা, আসলে এটা কি বলতেছে, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম আর ইউজ টু ভিজুয়ালাইজ দ্য টপোলজি অফ ফিজিক্যাল কম্পোনেন্ট অফ এ সিস্টেম হোয়ার দ্য সফটওয়্যার কম্পোনেন্ট আর ডিপ্লয়েড। এই যেটা বললাম আর কি, সফটওয়্যার কম্পোনেন্টগুলো যেখানে আসলে ডিপ্লয় হবে সেইখানকার ফিজিক্যাল কি কি কম্পোনেন্ট আছে এগুলার একটা ডায়াগ্রাম তুলে ধরে। এটাই হচ্ছে আমার ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। আমার মনে হয় এটা খুব বেশি বোঝানোর কিছু নাই, এটা দেখেই বোঝা যাচ্ছে। একটা ইউজার একটা কম্পিউটারের মাধ্যমে একটা বিভিন্ন সার্ভিস সার্ভার থেকে পায়, তো এই সার্ভার থেকে বিভিন্ন সার্ভিস যে পাচ্ছে তার মাঝখানে আরও কিছু জিনিস আছে। তো তার কম্পিউটারের সাথে একটা মডেম কানেক্টেড যেটা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, তো ইন্টারনেট সার্ভিসের সাথে আবার সার্ভারের ক্যাশিং সার্ভার এখানে কানেক্টেড, এটার সাথে আবার অনেকগুলা লোড ব্যালান্সিং করে দেখা যাচ্ছে যে আরও তিনটা সার্ভার দেখা যাচ্ছে, তিনটা নোড, এই সার্ভারে আবার তিনটা নোড সার্ভার আছে। তো এগুলা কিভাবে কানেক্টেড, এগুলোর লোড নেওয়ার ক্যাপাবিলিটি কত, কতগুলো ইউজার হ্যান্ডেল করতে পারবে, সব কিছুই আমার জানতে হবে, না হলে আবার ভালো ডেভেলপার আমি হতে পারবো না। তো আমার মনে হয় আমরা বিষয়গুলো বুঝতে পারছি যে আসলে ইউএমএল ডায়াগ্রাম যে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা বুঝতে পারছি। আরও কিছু ডায়াগ্রাম আছে মোটামুটি এগুলার মতোই বাকিগুলাও, তো আমরা এটা বুঝতে পারলে ওগুলাও বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।